অধ্যক্ষ অধিকারী মশাই, বসন্ত স্মৃতি পাঠাগারে শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠানের যারা বর্তমান পরিচালক এবং রক্ষণাবেক্ষণে আছেন, আজকে যার স্মৃতির প্রতি সম্মাননা হিসেবে আপনারা আমাকে দুর্লভ সুযোগ দিয়েছেন, এত মুগ্ধ হয়ে যাওয়ার মতন আতিথেয়তা এবং আমন্ত্রণ করেছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে এবং আনন্দিত যে আমি এই সভায় আপনাদের সঙ্গে মিলিত হতে পারছি। আজকে অরুণবাবুর মতন যে মানুষ ছিলেন, এই ধরনের উদ্যোগ ব্যতি রেখে কোনো স্বার্থশূন্য ভাবে এরকম যে সংগঠন গড়ে তোলা যায়, বই হাতে নিয়ে পড়া, এখন নিশ্চয়ই ইন্টারনেটের সুবিধাতে অনেক কিছু হাতের নাগালের মধ্যে পাওয়া যায়। আজ থেকে 25 বছর আগেও কিন্তু এরকম সুবিধা ছিল না। পাঠাগারে গিয়ে বইপত্র দেখা এবং তার থেকেও বড় কথা, যে বই খুঁজতে চাইছি সেই বইয়ের খুঁজতে খুঁজতে অন্য আরো চমকপ্রদ বইয়ের সন্ধান পাওয়া, এই যে জগৎ এবং সরাসরি একটা বই হাতে নেওয়া, তার যে স্পর্শ, এইটা পাঠককে দেওয়ার যে আয়োজন যারা করেছেন স্বার্থশূন্য হয়ে, এবং যার ফলে শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠানটি এখনো সক্রিয় আছে, আমি অরুণবাবু স্মৃতির উদ্দেশ্যে এবং তার যারা সহযোগী ছিলেন, এখন যারা আছেন, যারা চলে গেছেন, তাদের প্রতি আমার বিনম্র কৃতজ্ঞতা জানাই। আজকে আমি একটু যখন আসছি, আমার নিজের একটু দ্বিধা হচ্ছিল যে এর পূর্বে যারা যারা বলে গেছেন তারা সেই তিনজনই সাহিত্য সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব। এইসব বিষয়ে আমার কোনো অধিকার নেই এবং এই রবিবারের সন্ধ্যাবেলায় ইতিহাসের নানা রকমের শুষ্ক খবর অনেক সময় হয়তো সন্তানীকে একটু কটকটি এসে যায় ইতিহাস বলতে গেলে, সেই সব বলবার জন্য কতটা আপনাদের ধৈর্যের উপর পরীক্ষা নেব এইসব দ্বিধাগ্রস্ত ছিলাম ভেবে। কিন্তু যখন এসে শুনলাম আপনারা ছোট করে পরিচয় দিয়েছেন যে স্থানীয় ইতিহাস উদ্ঘাটনে অরুণবাবুর গভীর আগ্রহ এবং উদ্যোগ ছিল, আজকে সভামুখ্য অরুণবাবুকে পরিচিতি দিলেন, তাতে এই ভরসাটুকু হয়েছে যে একেবারে ইতিহাস যখন আলোচনা করছি, একজন স্থানীয় আঞ্চলিক ইতিহাসে নিবেদিত প্রাণ মানুষের স্মরণে এবং সম্মানার্থে বলছি, সেইটুকু একটা যোগসূত্র থাকবে। আমি আজকের আলোচনায় যে বিষয় আমার সঙ্গে একটু পাওয়ার পয়েন্ট রেখেছি, কারণ কয়েকটা জিনিস ছবিতে বললে একটু আমার পক্ষে হয়তো বোঝাতে সুবিধা হবে। বর্ণনা নিশ্চয়ই দেবো, কিন্তু ছবিগুলো হাতে সুবিধা। পাওয়ার পয়েন্টটা ইংরেজিতে আছে, আমার বক্তৃতা বাংলায়। আমি অত্যন্ত সম্মানিত যে যে সমস্ত বইপত্র লেখার চেষ্টা করেছি তার উল্লেখ আপনারা করেছেন। পেশাদারি কাজের জন্য ইংরেজিতে না লিখে উপায় থাকে না। উপায় যদি থাকতো একটিমাত্র ভাষাতে লেখা, তাহলে একটা ভাষা বাংলাতেই লিখতাম, অন্য কিছুতে করতাম না। বোধহয় এইরকম প্রাণের টানে যার আমন্ত্রণ এসে পৌঁছেছিল এবং প্রায় এড়ানো অসম্ভব, তিনি হচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য এবং চিরঞ্জন বাবু, যার সঙ্গে পরিচয় ছিল না, এখানে এসেছে। অনির্বাণ খুব কঠোর সম্পাদক, তার সঙ্গে একটি বইতে আমি লেখা দিতে গিয়ে বুঝেছি অনির্বাণ যদি অনুরোধ করেন তাহলে কিন্তু আপনাকে সাড়া দিতেই হবে, এবং আমি খুব আনন্দের সঙ্গে সে সাড়াটা দিয়েছিলাম। আর বাংলা ভাষায় যে বলতে লিখতে পারছি, এটা তো এখন আর শুধু আনন্দের বিষয় নয়, আমাদের অস্তিত্বের বিষয়। এই তো সারাক্ষণ শুনছি, যাকে আমি বলবো যে গল্প থেরিয়াম এবং চিল্লানো সোরাস্টাই ধরনের লোক
তারা বলে যাচ্ছেন বাংলা নামক কোনো ভাষা আছে কি না, বাংলা ভাষা বলে কিছু নেই, তাদের ভাষা, এরা সব যেন জেনে ফেলেছে, সব জানতা মানুষ। কেবলমাত্র বাংলা ভাষার নিয়মিত ভালোবেসে চর্চা করে এই ধরনের সম্পূর্ণ বেদায়িত্বশীল এবং প্রায় ঘৃণা ভাষণ এবং অবহেলার মধ্যে যারা পৌঁছচ্ছেন, তাদের মুখের উপর জবাব দেওয়ার জন্য বাংলা ভাষার চর্চাটা করার দরকার। এবং আমার ধারণা আমরা ঠিক মতন যদি চর্চাটা করতে পারি, সেটা বোধহয় এখন কলকাতা শহরের যে অবস্থা, যেখানে ক্রমেই হিন্দি এবং ইংরেজির দাপটে বাংলা প্রায় প্রান্তিক ভাষায় ঠেলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, কলকাতার থেকে দূরে এই ধরনের আঞ্চলিক উদ্যোগে বাংলা ভাষার স্থায়িত্ব হয়তো থাকবে। এবং কারণ আপনারাও প্রাণের টানে এসেছেন, এবং এইসব সম্পূর্ণ অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষের উচ্চারণে বাংলা ভাষার প্রতি যে অবমাননা করা হয়েছে, রোজই প্রায় হচ্ছে, আমরা সেগুলো সংবাদপত্রে দেখছি। এই লোকগুলিকে সুকুমার রায়ের ভাষায় বেচারা থেরিয়াম না করা পর্যন্ত কিন্তু বাংলা ভাষার কোনো মুক্তি হবে না। আমি সেই কারণে আজকে বলতে এসে অত্যন্ত আনন্দিত, এবং যে বিষয় আমার চর্চার খুব প্রিয়, সেটা ভারতবর্ষের চারধারের জনরাশি ধরে ভারতবর্ষের ইতিহাসকে বোঝা, ভারত মহাসাগরের ইতিহাস। এই কাজ যিনি আমার পথপ্রদর্শক ছিলেন, তিনি অন্যতম ভারত মহাসাগরের ইতিহাসের প্রাণ পুরুষ এবং প্রতিষ্ঠাতা প্রয়াত অধ্যাপক অসীম দাশগুপ্ত। তিনি না থাকলে আমি এইসব বিষয়ে প্রবৃত্ত হতাম। এবারে আমি যথাসাধ্য চেষ্টা করছি বিষয়টিকে আপনাদের কাছে নিয়ে আসার। প্রাক আধুনিক আমলের উপমহাদেশের উপকূল সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যের অভিজ্ঞতা, এইটুকু অল্প কথায় বলে রাখি। আমি সমুদ্র ইতিহাসের কথা বললে সাধারণত অনেক ব্যবসা বাণিজ্যের কথা বলতে হয়, সেটা আসবে, কিন্তু সেটা খুব মুখ্য আলোচনার বিষয় নয়। সামাজিক সাংস্কৃতিক বৈচিত্র্যের অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই আমি এই প্রয়াসটা করি। সুবিশাল দক্ষিণ এশীয় উপমহাদেশের ঐতিহ্যের প্রসঙ্গ উঠলে বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই শব্দগুচ্ছ অবধারিতভাবে কানে আসে, চোখে পড়ে, কিন্তু কথাগুলি উচ্চারণকালে সচেতনভাবে অজ্ঞাতসারে ঝোঁক রয়ে যায় ঐক্যেরই উপর। তার নেপথ্যে থাকে একীকরণের প্রবল বাসনা এবং উদ্যোগ, যার আসল উদ্দেশ্য হল কেন্দ্রীকৃত অবস্থা ব্যবস্থার মাধ্যমে বহুমাত্রিকতাকে এক ছাঁচে ঢেলে একাকার করে দেওয়া। এই প্রক্রিয়ার মধ্যে অবশ্যই সক্রিয় থাকে চাতুরী এবং ক্ষমতা কায়েম রাখার নানা কৌশল। ফলে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সন্ধান এবং প্রমাণ করার প্রয়াস পর্যবসিত হয় গুলি এবং ঘটনায়। এই বাধাগতের অনুসন্ধান তার একটি বিকল্প বয়ান ইতিহাসের আলোকে পেশ করায় এই নিবন্ধের উপযুক্ত। যা দিয়ে শুরু করেছিলাম, সেই ঐতিহ্য ব্যাপারটি ইতিহাসের সঙ্গে পরতে পরতে জড়িয়ে আছে। ঐতিহ্য সচরাচর দীর্ঘমেয়াদী, যা নিছক তাৎক্ষণিক পরিস্থিতি দিয়ে বোঝা দুষ্কর। কোন সমাজ বা মানব গোষ্ঠীর কাছে যেসব লক্ষণ ঐতিহ্য বলে মান্যতা পায়, তার শিকড় কালের নিরিখে বহু গভীরে প্রতীত। বর্তমান প্রজন্ম যে বস্তুকে ঐতিহ্য বলে সমাদর করে, তার ধারণা এবং মূল্যায়ন সাধারণত বহু পূর্ববর্তী প্রজন্মের হাত ধরে সাম্প্রতিক প্রজন্মের কাছে আসে। সাম্প্রতিক প্রজন্ম একইভাবে তার উত্তর প্রজন্মের কাছে সেই ঐতিহ্যকে চালিয়ে দেয়। অতএব ঐতিহ্য এক ইতিহাস আশ্রয়ী প্রক্রিয়া। আজকে ঐতিহ্যের যে প্রাণবন্তভাবে বিদ্যমান রয়েছে, সেটা থাকবে যদি তা বৈচিত্র্যমুখী হয়, নইলে ঐতিহ্য নিছক আবর্তনের কাহিনী হয়ে যায়। এই মামুলি কথাগুলি বলে নিয়ে আলোচনার এলাকাগত এবং কালিক মাত্রার প্রতি নজর দেওয়া যায়। কারণ ইতিহাসে এলাকা তাদের যখন ফের বিশিষ্ট রূপ ধারণ করে, তাকে এক ছাঁচে খাড়াই করা যায়। দক্ষিণ এশীয় উপমহাদেশ বললেই এক বিশাল ভূখণ্ড মানসপটে দেখা যায়। এই ভূখণ্ড মূলত সুদীর্ঘ কাল ধরে কৃষি প্রধান সমাজ এবং সংস্কৃতির আধার।
নদ নদী বিধৌত সমভূমি এবং উপত্যকাগুলি, মৌসুমী বায়ু নির্ভর বর্ষার কল্যাণে কৃষিজমির উর্বরতা নিশ্চিত হয়। বর্ষার দ্বারাই উপমহাদেশের অরণ্য সম্পদের প্রাণ শক্তি বজায় থাকে। আবার অরণ্যের পুষ্টি উপযুক্ত সময় বর্ষণকে নিশ্চিত করে। এই সাধারণ ছবিটি এত গভীরভাবে আমাদের চিন্তাধারায় পাকাপাকি থাকে যে আরো একটি প্রাকৃতিক ভৌগোলিক বৈশিষ্ট্য অজ্ঞাত সাথে গৌণ হয়ে যায়। সেটি হলো উপমহাদেশের ত্রিকোণ আকৃতি এবং উপমহাদেশের তিন দিকে বিশাল জলরাশি। এই জলরাশি ভারত মহাসাগর। ভারত মহাসাগরের জলভাগের সঙ্গে অবিচ্ছেদ্য যুক্ত উপমহাদেশের দুই দীর্ঘ তটরেখা, যা মিলে যায় কন্যাকুমারী। পূর্ব এবং পশ্চিম দুই উপকূল উপমহাদেশের দুই প্রান্তে রয়েছে। তাই বলে কি উপমহাদেশের ঐতিহাসিক অভিজ্ঞতায় তাদের তাৎপর্য ক্রান্তিক? এই প্রাথমিক জিজ্ঞাসা দিয়ে আজকে বহুমাত্রিকতার অনুসন্ধানে শুরু হয়। দুই উপকূল এবং উপকূলে বিধৃত জনগোষ্ঠীর সামাজিক এবং সাংস্কৃতিক পরিচিতির সঙ্গে অবশ্যই যুক্ত থাকে সাগরের বিশাল জলভাগ। ভারত মহাসাগরের পশ্চিমাংশ আরব সাগর বলে আমাদের চেনা। আরো দুটি সাগরিক অলিন্দ আছে পশ্চিমবঙ্গে, পারস্য উপসাগর এবং লোহিত। এর দ্বারা উপমহাদেশের সঙ্গে পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা, বিশেষত মিশর এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের সঙ্গে এবং আফ্রিকার পূর্ব উপকূলে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক, সামাজিক এবং সাংস্কৃতিক লেনদেনের ভারত মহাসাগরের পূর্বাংশ যা বঙ্গোপসাগর বলে আখ্যাত। ভারত মহাসাগর এর পূর্বাংশ যা বঙ্গোপসাগর বলে আখ্যাত, তা পৃথিবীর বৃহত্তম উপসাগর, যা উপমহাদেশের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার স্থলভাগে এবং দ্বীপময় দক্ষিণ পূর্ব এশিয়ার সেতুবন্ধন গড়েছে। এই গ্রহের তৃতীয় বৃহত্তম মহাসাগর ভারত মহাসাগর। একটু আয়তনে ছোট হলেও ভারত মহাসাগর তার একজোড়া বৈশিষ্ট্যের কারণে সত্যই একমেব অদ্বিতীয়। প্রথম বৈশিষ্ট্য, দুনিয়াতেই একটি মহাসাগর আছে যা আবদ্ধ। এই আবদ্ধ মহাসাগরের কেন্দ্রে অবস্থান করে ত্রিকোণাকৃতি উপমহাদেশ এবং শ্রীলঙ্কা। ভারত মহাসাগরের ইতিহাসে উপমহাদেশের দুই তটরেখার তাৎপর্য প্রশ্নার্থী। দ্বিতীয় বিশেষত্ব, সমুদ্র সফরের ইতিহাসের প্রেক্ষিত থেকে ভারত মহাসাগরের থেকে দীর্ঘতর সমুদ্র বিহারের অভিজ্ঞতা আর কোন মহাসাগরের নেই। অন্তত 5000 বছরের এই ঐতিহ্য ভারত মহাসাগরে আছে। উপমহাদেশের মানুষ সমুদ্র পাড়ি দিতে অনাগ্রহী ছিল, কারণ ব্রাহ্মণ্য শাস্ত্রগ্রন্থে সমুদ্র যাত্রার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা সোচ্চার। তাই কালাপানি পেরোতে ভীতি এবং অনীহা এই সযত্ন লালিত ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত এবং বর্জনীয়। এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করে না। উপকূলের একটা কথা বললে বুঝতে পারবেন, ভারতবর্ষে সংস্কৃতির নানাবিধ উপাদান দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে গেল। সেটা গেল কি? মানুষ তো আর হেঁটে বঙ্গোপসাগর বেরোতে পারে না, সমুদ্র যাত্রা না করলে সেটা অসম্ভব। এই মানবিক কথাটা খেয়াল রাখলেই যাবে। উপকূলের সমাজে যাদের সজীব উপস্থিতি ইতিহাসের আলোকে অকাট্যভাবে দর্শানো যায়, সেই মানুষগুলির সন্ধান উপমহাদেশের মূল ভূখণ্ডে পাওয়া মুশকিল। এদের মধ্যে আছেন মাঝি মাল্লা, সংস্কৃত প্রতিশব্দ নাবিক বা নাবিক কর্মকর, জলপথের দিক নির্দেশক বা দিশারি, নৌযান নির্মাণের বিবিধ কারিগর, মৎস্যজীবী সম্প্রদায়, নুন তৈরির কারিগর, সমুদ্র পাড়ি দিতে আগ্রহী বণিককুল, জাহাজি সওদাগর, আরবি ফার্সিতে যাকে বলে নাখুদা, সংস্কৃতে যাকে বলা হয় নৌবিত্ত, অর্থাৎ জলযান থেকেই যাদের বৃত্তের আগমন। বহু এলাকার আগন্তুক এবং স্থানীয় বণিক, কখনো কখনো বিবিধ আধ্যাত্মিক চিন্তাধারা সংস্কৃত ব্যক্তিবর্গ তথা প্রচারক এবং জলদস্যু। উপরিউক্ত এর থেকেই বুঝতে পারা যায় যাদেরকে আমরা
এই বাসিন্দাদের কথা বললাম, তাদের সবচেয়ে বড় সাধারণ চরিত্র, এরা উপকূলের সমাজের সব মানুষ একান্তভাবে সমুদ্রের উপর নির্ভরশীল। উপকূলের সমাজ যে উপমহাদেশের আভ্যন্তরীণ এলাকার সমাজ থেকে একটু আলাদা, সেটাই উপকূলকে বৈচিত্র্যমণ্ডিত করে রাখে। উপকূলের সামাজিক সাংস্কৃতিক বৃত্তান্তে অন্যতম প্রধান কুশীলব বন্দরগুলি। সংস্কৃতে বন্দরের প্রতিশব্দ হল বেলাকুল, যার প্রথম এবং প্রাচীনতম উল্লেখ কৌটিল্য অর্থশাস্ত্র। কুল শব্দের অন্যতম অর্থ হল ইমারত বা ধাঁচা, অর্থাৎ বেলাভূমিতে বা তটীয় এলাকায় ইমারতযুক্ত স্থান বেলাকুল বলে অভিহিত, তাই তা বন্দরের সঙ্গে সমান্তরাল। তামিল সহ অন্যান্য দ্রাবিড় ভাষাগোষ্ঠীতে বন্দর বোঝাতে পট্টনম, পট্টিনম, বেলাপুরম, বেলাগুলম, কবিতাগুলি ব্যবহার করা। বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হলো আধুনিক মুম্বাই, চেন্নাই, বিশাখাপট্টনমের মতো প্রাচীন বা প্রাক উপনিবেশিক বন্দরগুলি কখনো সরাসরি সমুদ্রের ধারে অবস্থিত থাকত না। সমুদ্রের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকতে গেলে গুদামখানা, মালখানা, জাহাজ ঘাটা, ডক, জাহাজ মেরামতি, ইমারত ইত্যাদি নির্মাণের সূচনা কেবলমাত্র ঔপনিবেশিক আমলের আগে নয়, এমনকি 18 শতকে বা 19 শতকের শেষে, 19 শতকের গোড়ায় কোম্পানির চিত্রকরদের তুলিতে মাদ্রাজ, বম্বে, কোচি প্রভৃতি বন্দরের যে রেখাচিত্র আছে, তাতে বন্দরের অত্যাধুনিক ইমারতগুলি একেবারেই আদর্শ। সাবেক বন্দরগুলি উপকূল থেকে একটু অভ্যন্তর। সাবেক বন্দরগুলি উপকূল থেকে, সমুদ্র থেকে একটু অভ্যন্তরে, সচরাচর নদীর মোহনায়, সাধারণত এগুলি সমুদ্রের মোহনায় অথবা নিকটে, অথবা বদ্বীপ এলাকায়, অথবা মালাবারের অসংখ্য ঔদ্যোগীয় পশ্চাৎভাগ, যাকে ব্যাকওয়াটার্স বলা হয়। ডান দিকের ছবিতে ব্যাকওয়াটার্স দেখতে পাওয়া যাচ্ছে, সেইখানে তার অবস্থান। এগুলি প্রধানত নদীর উপর অবস্থিত বন্দর, কিন্তু নদীপথে আভ্যন্তরীণ যাতায়াতের সুবাদে একদিকে সমুদ্রের সঙ্গে অঙ্গাঙ্গি যুক্ত, একই সঙ্গে উপকূল ছাড়িয়ে নদী বিধৌত বিস্তীর্ণ সমভূমির সঙ্গেও বন্দরগুলির নিবিড় সম্পর্ক। এরকম অনেকগুলি উদাহরণ আছে, আমি এখনই আর তার বিস্তৃত যাচ্ছি। এর মধ্যে অবশ্যই থাকবে কিন্তু একেবারে পুরোনো আমলে তাম্রলিপ্ত এবং উত্তর 24 পরগনা চন্দ্রকেতু গড়ের মতন বন্দর, এমনকি কলকাতা বন্দর তো নদী বন্দর, সমুদ্রের উপর তো নয়, কিন্তু এগুলি সব সমুদ্র সম্পৃক্ত বটে। নদীর মোহনায় বা বদ্বীপে বন্দরগুলি অবস্থান থাকার একটা সমস্যা অবশ্য আছে। নদীবাহিত পলিমাটি জমতে জমতে নদীর খাত তার গভীরতা হারায়। কলকাতা তার একটা বড় নিদর্শন। তার দরুন বন্দরে নৌযান আসা যাওয়ার অন্তরায় ঘটা স্বাভাবিক। তাই নদী বন্দরগুলির প্রাণবন্ত চরিত্র দীর্ঘস্থায়ী হয় না। তখন এই একই উপকূলে আবার নতুন বন্দর গড়ে ওঠে। এইভাবে একটা সময় হরপ্পা সভ্যতার আমলে লোথালের বন্দর, পরবর্তীকালে গুজরাটের বিখ্যাত ভৃগুকচ্ছ বা পরবর্তীকালে ব্রোচ আবার তার খানিকটা দুর্বলতায় এলো এই নদীপথগুলি খাতগুলো মজে যাওয়ার জন্য। তারপরে হচ্ছে স্তম্ভতীর্থ বা ক্যাম্পে আবার খানিকটা যখন পশ্চাদপসরণ করে, তখন মুঘল আমলের সেরা গুজরাটি বন্দর সুরত, সেটাও কিন্তু অবস্থিত তাপ্তি নদীর উপর। বন্দরগুলিতে নানা দেশের জলযানের আনাগোনা, বহু রকম স্থানীয় এবং দূর দূরান্তের পণ্যের লেনদেন এবং খুব স্বাভাবিকভাবে অসংখ্য প্রকার মানুষের সমাগমে এবং নানা মানব গোষ্ঠীর স্বকীয় সাংস্কৃতিক জীবনের নিরন্তর মিশ্রণ, তার ফলে সামাজিক সাংস্কৃতিক বহুত্বে সেগুলি আদর্শ পীঠস্থান। বন্দরগুলি যে ভারত মহাসাগরের বাণিজ্যিক সাংস্কৃতিক লেনদেনের সঙ্গে ওতপ্রোত গ্রথিত, তা নিয়ে সংশয় মাত্র নেই। ভারত মহাসাগরে বাষ্পীয় জলযান লাগু হওয়ার আগে চলাচলে প্রধান সহায় মৌসুমী বায়ু প্রবাহ।
যার বছরে দুইবার পরিবর্তনশীল চরিত্র, অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী। খুব কম করে হলেও খ্রিস্টীয় প্রথম শতক থেকে তার লাগাতার ব্যবহারের তথ্যপত্র আমাদের কাছে জানায়। খ্রিস্টীয় প্রথম শতকের শেষ ভাগে অজ্ঞাতনামা গ্রিক নাবিক তার মেরিটলাস অফ মারিস এরিথ্রাই গ্রন্থে এবং প্রায় সমসাময়িক প্লিনির ন্যাচুরালিস হিস্টোরিয়া ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থে এই বায়ু প্রবাহ সম্বন্ধে সম্ভব অবহিত ছিলেন। এই বায়ু প্রবাহ তার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আনুকূল্যে এপ্রিল বা জুলাই মাসের শেষ নাগাদ লোহিত সাগর থেকে জাহাজ ভাসালে বেশ দ্রুত আরব সাগরের মাঝ দরিয়া পেরিয়ে উপমহাদেশের পশ্চিম উপকূলে পৌঁছায়। লায়নেল ক্যাসলিনি খুবই বিখ্যাত পণ্ডিত, বিশেষ করে সমুদ্র বাহী জাহাজের গবেষণা তিনি করেছিলেন। লায়নেল ক্যাসলের ধারণা যে লোহিত সাগরের দক্ষিণ ভাগ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যথাযথ ব্যবহার করলে মাত্র 3 হপ্তায় জাহাজ ভেড়ানো যেত কেরলের মালাবার উপকূলের বিখ্যাত বন্দর মুজিবিসে। উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কাল শুরু হলে জলযানগুলি ফিরতি যাত্রা শুরু করে পারস্য উপসাগর এবং লোহিত সাগর হয়ে পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার মিশরে। এইরকম পরিস্থিতি উপমহাদেশের পূর্ব উপকূলেও গোচরে আসে। পূর্ব তটের কোন বন্দরে লোহিত সাগর থেকে কোন জাহাজকে পৌঁছতে গেলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর উপরে নির্ভরশীল থাকতে হবে। আবার পূর্ব উপকূল থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার পথে বঙ্গোপসাগর পেরোবার উপযুক্ত বাহন উত্তর পূর্ব মৌসুমী বায়ু, অর্থাৎ শীতকাল। 415 খ্রিস্টাব্দে বিখ্যাত চীনা পরিব্রাজক ফার্সিয়ান স্বদেশে প্রত্যাবর্তন করার মানুষে তাম্রলিপ্ত থেকে একটি বাণিজ্য পথে চলেছিলেন। তার বর্ণনায় শীতকালীন সুমন্দ বায়ু প্রবাহের দৌলতে জাহাজ তাম্রলিপ্ত থেকে সরাসরি এলো শ্রীলঙ্কাতে। বোঝাই যায় এটা উত্তর পূর্ব মৌসুমী বায়ু ধরে জাহাজটি গেছিল। পথে অবশ্য বঙ্গোপসাগরে শীতকালে যে প্রবল তুফান এখনো সক্রিয় থাকে তার কবলে পড়েছিল ফার্সিয়ানের জাহাজ। তিনি ঝঞ্ঝাবিক্ষুব্ধ সাগর পেরোবার সময় বারবার কৃপা এবং অভয় প্রার্থনা করে চলেছিলেন অধিসত্ত্ব অবলম্বিতেশ্বরের কাছে। মৌসুমী বায়ু বা এখন যে ইংরেজি শব্দ মনসুন কথাটি আরবি মৌসুম বা ঋতুর থেকে নিষ্পন্ন। এখন অবশ্য আমরা মৌসুমী বায়ু বলতে শুধু বর্ষাকালের কথাই বুঝি। 15 শতকে ভাস্কো ডা গামার ভারত মহাসাগরে দেখা দেবার আগে যিনি সেরা দিশারি নিয়ামক বা আজকে নেভিগেটর মুয়াল্লিম যাকে বলা হয়েছে, সেই আহমদ ইবনে মজিদ তার ভারত মহাসাগরের জলযানের ব্যবহারে যে বিস্তারিত উপদেশ দিয়েছিলেন সেখানে মৌসুম কথাটির ব্যঞ্জনা ভিন্ন ধরনের। আহমদ ইবনে মজিদ মৌসুম বলতে বুঝতেন ভারত মহাসাগরের এক বন্দর থেকে আরেক বন্দরে নিরাপদে জাহাজ চালাবার অনুকূল সময়। আরেকটু জটিলতার কথা এখানে বলার দরকার। ভারতের 2 উপকূলে সাবেক বন্দরগুলিতে আসা যাওয়া করতে গেলে মৌসুমী বায়ু নিশ্চয়ই অপরিহার্য, কিন্তু সাবেক বন্দরগুলি বর্ষার পূর্ণ দাপটকালে একেবারে বন্ধ থাকতো, কারণ ভোর বর্ষায় আরব সাগর এবং বঙ্গোপসাগরে যে উথাল পাতাল ঢেউ এবং সাগরের প্রায় ক্ষিপ্ত জলরাশি, তখন জাহাজগুলি বন্দরে প্রবেশ করানো বা তাকে বার করে বড় দরিয়াতে স্থাপন করা অত্যন্ত বিপজ্জনক। তাই দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু যখন সক্রিয়, অর্থাৎ বর্ষার দাপট যখন কিছুদিন পরে কমতির দিকে, সাগর কিছুটা শান্ত, অর্থাৎ অগাস্টে শেষে প্রায় আজকের সময় মতন সময়ে সেপ্টেম্বরের গোড়ায় বন্দরগুলিতে কর্মব্যস্ততা শুরু। জাহাজগুলি 2 উপকূলে এসে পৌঁছলে প্রায় 3-4 মাস অপেক্ষা করতে হতো আবার উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহের জন্য। এই 3-4 মাস জাহাজে পণ্য ওঠানো নামানো, মেরামতি, নানা বণিকের মধ্যে যোগাযোগ, বন্দরের পশ্চাৎভূমির থেকে পণ্য পরিবহন, অনুকূল বায়ু প্রবাহের দেখা না পাওয়া অবধি অপেক্ষা, বন্দরে বিনোদনের সন্ধান, এমনকি সেখানে পারাঙ্গনাদের মাধ্যমে যৌন তৃপ্তির ব্যবস্থা করা, তারই সঙ্গে নানাবিধ দেবদেবীর কৃপাকর প্রার্থনা, এগুলি বন্দরের সংস্কৃতি এবং সাগরিক সংস্কৃতির অন্যতম। কোন কারণে মৌসুমী বায়ু প্রবাহের কাল উত্তীর্ণ হয়ে গেলে
দীর্ঘতর অপেক্ষা বিদেশ বিমুখের বন্দরে, এছাড়া কোনো গত্যন্তর ছিল না। কাথিয়াবাড়ে লোহাটো গ্রাম নামক এক প্রাচীন বন্দরে কর্মকাণ্ডের খানিক আভাস ধরা পড়বে 592 খ্রিস্টাব্দে উৎকীর্ণ একটি দীর্ঘ অভিলেখ। 72টি নির্দেশ সেখানে লিপিবদ্ধ। প্রতিটি নির্দেশই বণিকগ্রাম, বণিকগ্রাম মানে বণিকদের গ্রাম নয়, গ্রাম অর্থে সমষ্টি, যেরকম সড়কগ্রাম, গুণগ্রাম এই অর্থে। প্রতিটি নির্দেশই বণিকগ্রাম নামক একটি বণিক সংগঠনের প্রতি রাজকীয় আনুকূল্যের প্রকাশ। 52 সংখ্যক অনুজ্ঞাটি হলো, এটা এখানে সংস্কৃত বক্তব্যটি দেওয়া আছে, যেসব বণিক বর্ষাকালে বন্দরে বাস করবেন তাদের বন্দরে প্রবেশকালে শুল্ক দিতে হবে না, বন্দর থেকে বহির্গমনকালে ওই শুল্কটি দেব। বর্ষাকালে বন্দরে যদি জাহাজ ভেড়াতেই হয় তাহলে দীর্ঘকাল ওই বন্দরে আটকে পড়া অবধারিত। এমত অবস্থায় বহির্গমনকালেই শুল্ক মেটানোর খানিক সুবিধাজনক ব্যবস্থা। যতদিন পর্যন্ত না বাষ্পীয় জলযান ভারত মহাসাগরে দেখা দিল ততদিন পর্যন্ত মৌসুমী বায়ুর দিক পরিবর্তন প্রায় অলঙ্ঘনীয় বিধান। উপমহাদেশের সাগর সংস্কৃতি তথা ভারত মহাসাগরের প্রাক ঔপনিবেশিক পর্বে এই ধারাবাহিকতা কার্যত অনতিক্রম। তবে মনে রাখতে হবে মৌসুমী বায়ু নামে প্রাকৃতিক ঘটনাটি দক্ষিণ অক্ষরেখা 10 ডিগ্রি দক্ষিণে আর বিরাজ করে। তাই মৌসুমী বায়ুর উপর নির্ভর সাবেক পাড়ি দেবার ও যাবতীয় বৃত্তান্ত ভারত মহাসাগরের উত্তরাংশের ইতিহাস মাত্র। মৌসুমী বায়ুর উপর নির্ভরতা যেমন প্রায় অন্তহীন, তেমনি আরো একটি ধারাবাহিকতার লক্ষণ ভারত মহাসাগর এবং উপমহাদেশে ব্যবহৃত জলযানগুলির চরিত্রে এবং নির্মাণ কৌশলে। জাহাজগুলি কাঠের পাটাতন জুড়ে জুড়ে তৈরি। কাঠের পাটাতন, আমি এরপরে অনেকগুলো ছবি দেখাবো। কাঠের পাটাতনগুলি পরস্পরের সঙ্গে যুক্ত করতে ব্যবহৃত হতো নারকেল দড়ি দিয়ে তৈরি রাশি। কাঠের তক্তা বা পাটাতনগুলিকে আটকাবার জন্য লৌহ উপকরণের কোনো ব্যবহার না থাকার কারণে সংস্কৃত সাহিত্যে জলযানগুলির অভিধান নীললোহ। কাঠের তক্তা এবং নারকেল রশি দিয়ে নির্মিত জলযানগুলি ভারতীয় উপমহাদেশে যেমন তেমনি পশ্চিম ভারত মহাসাগরে এবং বঙ্গোপসাগর এলাকাতেও বহুল প্রচলিত। একটু এইবারে দেখুন ছবিগুলো। এগুলো অপটু হাতে আঁকা জাহাজের ছবি, ভারতবর্ষের বাইরে সমুদ্রা দ্বীপপুঞ্জে তার মাথায় পড়ে আসে। এই ছবিগুলো আমরা যে দেখাচ্ছি সেগুলো বেশিরভাগ হচ্ছে নানা রকম শিল্পদ্রব্যে এবং এই ধরনের অপটু হাতে আঁকা ছবি যারা জাহাজে করে গেছেন তারা। এখানে আশা করি দেখে আমি বিশদ বিবরণে যাচ্ছি না, একবারে পশ্চিমবাংলার কাছের থেকে এরকম অনেক 5-5টা ছবি এরকম জলযানের প্রতিকৃতি আছে চন্দ্রকেতু গড়ে। সারা ভারতবর্ষে এই জিনিসের তুলনা শিলমোহরের উপরে জলযানের ছবি, যাতে বুঝতে পারে যে চন্দ্রকেতু গড় বড় বন্দরে। এটা দক্ষিণ ভারতের একটি মুদ্রার উপরে 2 মাস্তুল বিশিষ্ট জাহাজের প্রতিকৃতি। এই যে কাঠের তক্তার মধ্যে নারকেল দড়ি তার ছেঁড়ার করা আছে, এটা উৎখনন থেকে পাওয়া ব্যাংককের কাছে ফানমসুরি 7ম শতকে। এটা গোয়ার একটি ভাস্কর্য, জাহাজের প্রতিকৃতি খুব স্পষ্ট। ওই একই ধরনের কাঠের তক্তা 4 জোড়া করে দাঁড় আছে। এইটা একটি ইসলামিক গ্রন্থের চিত্রায়ন এবং একেবারে হালফিল। এই জায়গা আমার নিজেরই ঘুরে দেখা। এখনকার বিশাখাপত্তনের সামান্য একটু উত্তরে বিমলিপট্টনম বলে জায়গা, একদম সমুদ্রের থেকে একটু ভিতরে মাঝি মাল্লারা এবং যারা মূলত মৎস্যজীবী সম্প্রদায়, পিছনে দুটো বড় ট্রলার তৈরি হচ্ছে ওই কাঠ দিয়ে তৈরি। এখনো নৌকোগুলো তৈরি, শুধু নারকেলের দড়ির বদলে নাইলনের দড়ি আর একটা ডিজেল মোটর ফিট করা, আর বিশেষ কোনো পরিবর্তন। আরেকটি বিষয়কে তুলে ধরা এখানে বোধ করি অপ্রাসঙ্গিক হবে। সাবেক জলযান তৈরির দুটি অত্যাবশ্যকীয় উপাদান উন্নত মানের সেগুন কাঠ এবং
বিশেষ করে নারকেল রশি সুলভ। এই 2-8 পৌরে সামগ্রী যা কোনো মতেই বিলাস ব্যাসনের সঙ্গে যুক্ত নয়, সেগুলিও সমুদ্রপথে পশ্চিম এশিয়াতে ভারতীয় উপকূল থেকে সমুদ্রপথে পাড়ি দিত। 1184 সালে আন্দালুসীয় পর্যটক ইবনে জুবের দক্ষিণ মিশরের উপকূলে আইজাব বন্দরে হাজির ছিলেন। আইজাবের অবস্থান অত্যন্ত কঠিন, শুষ্ক এক ধরনের জলবায়ুতে অবস্থিত, প্রায় মানুষের পক্ষে থাকাই কঠিন। কিন্তু আইজাবের গুরুত্ব হচ্ছে আইজাব লোহিত সাগরের পশ্চিম তটে, সেইখান থেকে পূর্ব তটের সবচেয়ে সহজ যে পারাপারের জায়গা, সেটা পেরোলে স্থলপথে মক্কা মদিনায় পৌঁছানো খুব সোজা। সেই জন্য ইবনে জুবাইর ওখানে গিয়েছে। ফলে ইবনে জুবাইর জানান যে হজের জমজমাট বাজারের অভিজ্ঞতা আইজাব বন্দরে রয়েছে। ওই বন্দরে আনিত বিবিধ তৈজসের মধ্যে তার নজরে এসেছিল স্তূপীকৃত মালাবারের গোলমরিচ এবং নারকেল রশি, যাকে বলা হয় কিম্বার। এই কিম্বার যে জলযানে চাপিয়ে রপ্তানিযোগ্য পণ্য, তার বাড়তি সাক্ষ্য নিয়ে উপস্থিত দ্বাদশ-ত্রয়োদশ শতকে লোহিত সাগর এবং আরব সাগরে পাড়ি দেওয়া ইহুদি ব্যবসায়ীদের পত্র ঢুকছে, যারা মিশর থেকে নিয়মিত আসতেন মালাবার উপকূলে। এদেরই অনেককে নিয়ে অমিতাভ ঘোষের বিখ্যাত উপন্যাস ইন অ্যান অ্যান্টিক ল্যান্ড। পশ্চিম উপকূলে উচ্চমানের কাঠের জোগান যে মঠে, তা 14দশ শতকের একটি লাতিন ক্রুসেড পুস্তিকাতেও স্বীকৃত। মৌসুমী বায়ু নির্ভর সাগর সফর এবং ওই সফরের জন্য কাঠের তৈরি জলযান, যা নারকেল রশি দিয়ে বাঁধা, এই দুইয়ের প্রায় 6 দিন ব্যবহার উপমহাদেশের 2 উপকূলকে ভারত মহাসাগরের সমুদ্র সংস্কৃতির সঙ্গে একেবারে জড়িয়ে রেখেছে। সংস্কৃত ব্রাহ্মণ্যবাদী উপদেশাত্মক বচনে সমুদ্র বিহার নিয়ে অনীহা এবং ভীতি স্পষ্ট। মনুসংগীতা সাগর পাড়ি দেওয়া ব্রাহ্মণকে শ্রাদ্ধ বছরে নিমন্ত্রণ করার বিরুদ্ধে রায় দেয়। অন্যান্য ধর্মশাস্ত্রের সমুদ্র যাত্রার প্রতি তর্জনী তুলে রাখারই দেওয়া। এখানে সমস্যা দুইটি। প্রথমটি হলো সমুদ্রে না গেলে যাদের জীবনযাপন অসম্ভব, সেই মাঝি পাল্লা, ফিশারি, মৎস্যজীবী এবং লবণ উৎপাদনকারীরা তো এমনিতেই বর্ণ জাতি ভেদে আগ্রাসনে সমাজের নিম্ন পর্যায়ে থাকে। শাস্ত্রীয় নিষেধাজ্ঞায় তাদের আর বাড়তি ক্ষতি কতটা। দ্বিতীয়ত, শাস্ত্রের অনুজ্ঞা কি অবশ্যমান্য ছিল দৈনন্দিন জীবনযাপনে? দ্বিতীয় প্রশ্নের উত্তর একেবারেই না। এই প্রসঙ্গে পরে আবার আসবে। বৌদ্ধ এবং জৈন দুই প্রতিবাদী শ্রমণ গোষ্ঠীর মতাদর্শে সমুদ্রের প্রতি কোনো অনীহা দেখা যায় না। বুদ্ধের অন্যতম সুপরিচিত অভিধান দীপঙ্কর, যিনি দ্বীপ জ্বালান, সেই অর্থে অভিধানটির ব্যাখ্যা করা যায়। কিন্তু দীপঙ্কর কথাটি পালি শব্দ, সংস্কৃতে সেই শব্দের রূপ দ্বীপঙ্কর, দয়বয় দীর্ঘ, অর্থাৎ যিনি সাগর পেরিয়ে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে নিয়ে যান। সংস্কৃত ভাষায় দ্বীপান্তর শব্দটির সঙ্গে সমুদ্র বিহারের অনুষঙ্গ অনস্বীকার্য। তার উপর বৌদ্ধ জাতকে বুদ্ধ নিজেই অতি দক্ষ এক নাবিক শ্রেষ্ঠ বলে কীর্তিত। এই অভিধানের রূপকের মাধ্যমে বুদ্ধ কাণ্ডারী রূপে নমস্য। পরবর্তীকালে বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর, এই ছবিটা একটু দেখুন। এইখানে এক ব্যক্তি ভারত স্তূপে, তিনি এই চিত্রটি তিনি খোদাই করার ব্যবস্থা করলেন, কারণ যে ব্যক্তি করাচ্ছেন তার নাম বসুগুপ্ত। তিনি মারাত্মক সামুদ্রিক প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পেয়েছেন। তার অন্য সহযাত্রীরা সেই আক্রমণে, আগের ছবিটা দেখলেই বুঝতে পারবেন, গিলে খাচ্ছে একটা জলযান। এই জলযানটি বেরিয়ে এসে যার জন্য তিনি বুদ্ধের কৃতজ্ঞতা জানাতে এটা ভারত স্তূপে খোদাই করেছেন। কিন্তু বর্ণনাটা হচ্ছে কাকে তিনি প্রণতি যাচ্ছেন, মহাদেব। এই মহাদেব কিন্তু শিব নন, কারণ ভারত স্তূপে শিবের আরাধনা করার কোনো জায়গা। এই মহাদেবের আসলে উক্তি হচ্ছে বুদ্ধের সঙ্গে। এই একটা প্রণতির চেহারা আছে। একইভাবে আমরা দেখব এইখানে বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর বুদ্ধ ছাড়াও বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর পরম কারণিক। তিনি
নানা রকম বিপদ এবং ভয় থেকে রক্ষা করেন। এখানে নৌকোর জাহাজের ভিতর যাত্রীরা আছেন, অবলোকিতেশ্বর মূর্তিটা অভয় মুদ্রায় দেখতেই পাচ্ছেন, তিনি অভয় দিচ্ছেন। একইভাবে জৈন ধারণার অতি গুরুত্বপূর্ণ স্থানে আছেন তীর্থঙ্কর। মহাবীর 24তম এবং শেষতম তীর্থঙ্কর। তীর্থঙ্কর শব্দটি পুণ্য লাভের জন্য তীর্থযাত্রার প্রতি ইঙ্গিত দিতে পারে। তীর্থ কথার অবশ্য অন্য অর্থ পারাপারের ঘাট। এখানেও মহাবীর সহ অন্য তীর্থঙ্কররা পারাপারের কাণ্ডারি বলে আরাধ্য। উপমহাদেশের দুই উপকূলের মানুষজন যে সাগর পাড়ি দিতেন তার অন্যতম সেরা এবং নির্ভরযোগ্য প্রমাণ আসে প্রত্নলেখ, যাকে ইংরেজিতে ইনস্ক্রিপশন বলা। প্রত্নলেখর আলোকে সেটা ধরতে পারা যায়। তার সুবিধে হচ্ছে প্রাচীন ভারতীয় সাহিত্যকৃতির যতই মাহাত্ম্য থাক, নির্দিষ্ট সন্তানিক সেটা বোঝা অত্যন্ত কঠিন। স্বাধীনতার এককালে প্রমোদ চৌধুরী বলেছিলেন, সংস্কৃত সাহিত্য তারিখ ছুট। প্রত্নগত এলাকা, প্রত্নলেখক এলাকাগত পরিচয় নিয়ে কোনো সমস্যা নেই। যেহেতু প্রত্নলেখকে কোনো না কোনো অব্দ বা শাসকের রাজ্যাঙ্কে স্পষ্ট উল্লেখ থাকে, তাই কাল নির্দেশ করা সহজ। সবচেয়ে বড় কথা, প্রত্নলেখকে রাজকীয় প্রশস্তিমূলক অতিরঞ্জন হামেশাই থাকলেও সেগুলি ছাপিয়ে প্রতিপাদ্য হয় যাপিত জীবনের নানা দিক। প্রত্নলেখতে মূলত থাকে ঘটে যাওয়া ঘটনার বিবরণ, তাই তথ্যসূত্র হিসেবে তা বিবরণাত্মক উপদেশাত্মক বিধিনিষেধ উচ্চারণের থেকে অনেকটাই আলাদা। এই নিবন্ধে যে বিশেষ ধরনের লেখক সাক্ষ্য পেশ করব, সেগুলিকে সাগরিক লেখ, ম্যারিটাইম এপিগ্রাফি আখ্যা দেওয়া সম্ভব। সমুদ্রযান বিখ্যাত জাপানি ইতিহাসবিদ, যিনি প্রাক আধুনিক দক্ষিণ ভারতের এক পুরোদা ইতিহাসকার, সেই নোবুরো কারাশিমা বারবার আমাদের মনে করিয়ে দেন, সাগরিক লেখ সহ অন্যান্য প্রত্নলেখগুলি প্রায় অস্ফুটে নানা রকম খবর দেয়। কান থেকে শুনলে অতীত অনেক বেশি বাংলায় হয়ে ওঠে। উনি বলেছেন হুইসপারিং অফ ইনস্ক্রিপশনস। এডেন উপসাগরে আমি এরপরে এটাও একবার দেখবেন, এটা উড়িষ্যার বিখ্যাত বৌদ্ধ প্রতিষ্ঠান রত্নগিরিতে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ দেবী তারার দণ্ডায়মান মূর্তি। একেবারে শেষ দিকে তিনি কোথা থেকে বিপদ বাঁচান, এই জাহাজের ছবি, জাহাজটা ডুবে যাচ্ছে, তিনি তার থেকে রক্ষা করেন। একটু এই মানচিত্রের দিকে নজর দেবেন। এডেন উপসাগরের সোমাত্রা দ্বীপে ইঙ্গো স্ট্রাউট এবং তার সহযোগীরা বহু প্রত্নলেখক, যেগুলি প্রধানত সাগরিক লেখ, আবিষ্কার করেন 2012 সালে। দ্বীপটির অবস্থান আফ্রিকার পূর্ব প্রান্তে, আফ্রিকার শৃঙ্গ বা হর্ন অফ আফ্রিকার নিকটে। অতএব এই দ্বীপ যেমন পূর্ব আফ্রিকার পূর্ব উপকূলের সঙ্গে সম্পৃক্ত, তেমন এডেন বন্দর সহ লোহিত সাগরের সঙ্গে তার নিয়মিত নিবিড় যোগাযোগ। এই দ্বীপের হক নামক গুহা থেকে পাওয়া গেল গ্রিক, ইথিওপীয়, পালমিরীয় এবং সংস্কৃত ভাষায় লিখিত প্রধানত ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ ভারতীয় লেখ। সংখ্যায় সর্বাধিক ভারতীয় লেখাগুলি 193টি লেখ পাওয়া গিয়েছিল। লেখগুলির বয়ান অত্যন্ত ছোট, না রাজপ্রশস্তি, না নিষ্কর ভূমিদানের প্রশাসনিক ঘোষণা, না দানের মতো পুণ্যকালের কথিত বক্তব্য, এসব কিছুই নেই। এই দ্বীপটিতে যারা এসেছিলেন বা দ্বীপ থেকে নির্গত হলেন, শুধু তাদের নাম ধামের বিবরণ, অর্থাৎ লেখগুলি আসলে সমুদ্র যাত্রার স্মারক। দ্বীপটিতে যারা বুঝতে পারা যাচ্ছে নানা জায়গার লোক কিন্তু ওই দ্বীপে একসঙ্গে আসছেন, সেখানে থাকছেন। এটা প্রায় একটা তাদের সহাবস্থানের কাহিনী, সংযোগস্থল। উপমহাদেশের যাত্রীরা সমুদ্রায় আসছেন দুটি বন্দর থেকে, একটা ভৃগুগঞ্জ বা ব্রজ, আরেকটা হচ্ছে সেটাও গুজরাটের, তার নাম হস্তগত। একটু আমি দু একটা নমুনা দিয়েছি। মনে হচ্ছে যারা এসেছিলেন সাগর পেরিয়ে সমুদ্রায়, সে ভারতীয় যাত্রীরা সকলেই স্বাক্ষর, কারণ জাহাজের মধ্যে কেউ তো আলাদা করে লিপিকর নিয়ে আসে না প্রস্তরে খোদাই করে দেওয়ার জন্য, তারা নিজের নিজের নাম লিখছে। ওই কখনো বলা হচ্ছে যে
শব্দগুলিকে বলে শুধু এইটুকু, ইহ আগত, এখানে এলাম, অথবা এখান থেকে নিষ্ক্রান্ত না, ইহ প্রগত। এখানে শেষে আপনি দেখবেন এই যে ধর্ম প্রতিষ্ঠা, ওই দুয়ার মধ্যে ধর্ম নামক এক ব্যক্তি রয়েছে। নামগুলির আত্মভাগে কখনো বৈষ্ণব, কখনো শৈব, কখনো বা বৌদ্ধ সন্ত্রাসের আওয়াজ রয়েছে। যাত্রীরা ছাড়াও নাম আছে আরেক স্কন্দভূতি নামে এক নাবিকের। তিনি সাধারণ নাবিক হতে পারেন, জলযানের, আবার জলযানের ক্যাপ্টেনও হতে পারেন, যাকে অর্থশব্দ বলে শাসক। ভরুকচ্ছল থেকে জাহাজে আসা দিশারি বা নির্যামনের নাম ছিল বিষ্ণুধর। এই যে যাত্রীরা আসছে, আমি আগে দেখেছি, তারা জলযানের ছবিগুলি দেখিয়েছিলাম, সেগুলো ওদের আঁকা। এইরকম নানা রকমের যে যান দেখতে পাওয়া যায়, দুই মাস্তুলালা জাহাজের প্রতিকৃতি দাক্ষিণাত্যের দাপুকে সাতবাহন শাসকরা অন্ধ্র উপকূলে ব্যবহৃত তাদের মুদ্রায় খোদিতও করেছে। এখনকার বোম্বের উত্তর উপকণ্ঠে কান্ডেরের বিখ্যাত গুহাবাসে এক বৌদ্ধ আচার্যের উদ্দেশ্যে গুহাবাস দান করেছিলেন সাগর পালগণ। গণ শব্দটি পেশাদারী গোষ্ঠীর বা গিল্ডের মতো। সাগর পালের পেশায় যুক্ত এই ব্যক্তিবর্গটি উপকূলের রক্ষী বাহিনী। খ্রিস্টীয় প্রথম শতকে উপকূলের প্রাচীন বন্দর এবং প্রসিদ্ধ বৌদ্ধ সংস্কৃতির একটি ক্ষেত্র ঘণ্টসাল, টলেমির ভূগোলের নাম কন্টাকসুল্লা। সেইখান থেকে এমন একটি দানলেখাতে দাতার পরিচয় মহানাম, অর্থাৎ তিনি মানে নাবিকদের মধ্যে অনেক বরিষ্ঠ অবস্থানে আছে। লেখমালায় উল্লেখিত মহানাবিকের এটি প্রাচীনতম নথি। এমনই আরেকজন মহানাবিক হলেন বুদ্ধগুপ্ত। তিনি বাংলার প্রাচীন ইতিহাসে এতাবৎ জানা প্রথম মহানাবিক। রক্তমৃত্তিকার বাসিন্দা, সম্ভবত মুর্শিদাবাদের বিখ্যাত প্রত্নক্ষেত্র রক্তমৃত্তিকা মহাবিহারের সঙ্গে সম্পর্কিত। এই মহানাবিক সমুদ্র যাত্রা করে সফলভাবে পৌঁছেছিলেন বর্তমান মালয়েশিয়ার পশ্চিম উপকূলে। নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছিয়ে বুদ্ধের প্রতি কৃতজ্ঞতা জানাতে তিনি যা উৎকীর্ণ করালেন, তাকে বৌদ্ধ সংস্কৃতিতে বলা হয় সিদ্ধযাত্রা। সিদ্ধযাত্রা সংক্রান্ত প্রত্নলেখক বেশিরভাগই বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়াতে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছবার বার্তা। দুনিয়ার বৃহত্তম বস্তি গাঙ্গেয় উপত্যকা বা গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার বিশাল জনরাশি তারা সেবিত এই বদ্বীপ। এই বদ্বীপে বড় ছোট বহু নদীপথের সমাহারে বড় বন্দরের পশ্চাৎভূমিতে অবস্থান করে ছোটখাটো নদী বন্দর। আভ্যন্তরীণ জলপথ ব্যবহারের সুবিধে তাম্রলিপ্ত বা চট্টগ্রামের মতো মুখ্য বন্দরের সহায়ক বন্দর হিসেবে তাদের ভূমিকা বিশেষ অভিনিবেশের দাবি রাখে। তাই আমরা দেখতে পাবো অষ্টম থেকে দশম শতকে এমনই এক আভ্যন্তরীণ নদী বন্দর দেবপর্বত, যা বর্তমান কুমিল্লার বিখ্যাত প্রত্নক্ষেত্র এবং বৌদ্ধ কেন্দ্র ময়নামতি বিহারের সঙ্গে অভিন্ন। এখানে ময়নামতি বিহারের উৎখনিত ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছেন। চারটি তাম্রশাসনে দেবপর্বতের বর্ণনা যে সেটি ক্ষীরোদা নদী বেষ্টিত একটি সর্বতভদ্র নগর তথা প্রশাসনিক কেন্দ্র। নদীতে শত শত নাবিকেরা সদা ব্যস্ত। প্রসিদ্ধ বৌদ্ধ তীর্থকেন্দ্রটি স্থাপত্যের জন্য যেমনই বিখ্যাত, তেমনি আরাকানের বৌদ্ধ শাসকদের নিয়মিত এখানে পৃষ্ঠপোষকতার নদীরও এখানে আছে লেখমালার মাধ্যমে। দশম শতকের চন্দ্রবংশীয় শাসক শ্রীচন্দ্রের রাজত্বকালে নিষ্কট জমি দেওয়া হলো একটি অদ্ভুত জায়গায়, বঙ্গোসাগর সম্ভাণ্ডারীয়। এটি গ্রামীণ এলাকা নয়, নদীর তীরে অবস্থিত এলাকাটিতে পণ্য সম্ভার গুদামজাত করার বা মজুত করার বন্দোবস্ত ছিল বলে মনে হয়। তাই তার পরিচিতি সম্ভাণ্ডারীয়, যেখানে যথাযথভাবে ভাণ্ডারের আয়োজন আছে। সমুদ্রের নিকটে অবস্থিত না হলেও বঙ্গোপসাগরের সঙ্গে নাব্য নদীপথে এলাকাটির যোগাযোগের সম্ভাবনা উজ্জ্বল। এটি সম্ভবত বঙ্গোপসাগরের প্রাচীনতম সংস্কৃত নাম। জায়গাটা সম্ভবত বর্তমান ঢাকার শহরতলি সাভারের সঙ্গে শনাক্ত করা যায়। সাভার নামটির নেপথ্যে সম্ভার বা পণ্য সম্ভারের ব্যঞ্জনা থাকা অসম্ভব নয়।
আভ্যন্তরীণ নদীপথে বদ্বীপ এলাকা থেকে সাগরে পৌঁছানো দুরূহ ছিল না। ত্রয়োদশ শতকে প্রথম ভাগে পাল সেন বংশের প্রায় শেষ দিকের শাসক বিশ্বরূপ সেনের আমলে এমনই আরেকটি ভূসম্পদ নিষ্কটভাবে হস্তান্তরিত হলো এক ব্রাহ্মণের উদ্দেশ্যে। প্রদত্ত এলাকাটি বিনয় তিলক নামক গ্রামে, তার অবস্থানগত বিশদ পরিচিত তাম্রশাসনে লিপিবদ্ধ। গ্রামটি সংস্কৃত ভাষাতেই বঙ্গে বিক্রমপুর ভাগে নাব্যে এই এলাকায় অবস্থিত। তার পূর্বে খাল বিলের মতো নালা প্রণালী প্রণল্লিভূ, দক্ষিণে সমুদ্র সীমা। সমুদ্র পথে পণ্য আনা নেওয়ার বাইরে উপকূলের সমাজে গভীর তাৎপর্য তার আচরিত সাংস্কৃতিক বহুমুখীতা। 849 খ্রিস্টাব্দে কেরলের স্থানীয় শাসক সিরীয় খ্রিস্টীয় গোষ্ঠীর গির্জা জাতীয় উপাসনালয়ের জন্য নিষ্কট জমি দিতেন। তাম্রশাসনে ভূমিদানের বিশদ তথ্য এবং শর্তাবলীর উল্লেখ হল স্থানীয় মালয়ালম ভাষা এবং গ্রন্থলিপি। এই পুণ্যকর্ম যারা প্রত্যক্ষ করলেন অর্থাৎ সাক্ষী রূপে থাকলেন, তাদের 11 জনের স্বাক্ষর ওই তাম্রশাসনটিতে স্থান পেয়েছে। 11 জন সাক্ষী ব্যবহার করেছিলেন 3টি ভাষা এবং 3টি পৃথক লিপি। কুফি লিপিতে আরবি, মধ্য ইরানীয় পহলেভি ভাষা এবং ইহুদি নাম হিব্রু ভাষায় এবং লিপিতে লিখিত। তারা কেউ স্থানীয় বণিক নয়, বরং আগন্তুক বণিক। উপকূলের সমাজ এই বৈচিত্র্যের ধারক ও বাহক। একইভাবে 1000 খ্রিস্টাব্দ নাগাদ অপর এক কেরল শাসক নিষ্কট ভূমি দিলেন ইহুদি বণিকদের প্রতিনিধির উদ্দেশ্যে, যা তাদের সিনাগগ সদৃশ উপাসনালয়ে পৃষ্ঠপোষকতার কারণ। নবম শতকে যখন কেরলে সিরীয় খ্রিস্টানদের উদ্দেশ্যে ভূসম্পদ দেওয়া হচ্ছে, তখন অন্ধ্র উপকূলের একটি বন্দরে নানাবিধ দান করবে অংশ নিচ্ছেন বেশ কয়েকজন মহানাবিক এবং মহাস্বার্থবাহ। মহাস্বার্থবাহ স্বার্থবাহ হচ্ছেন ক্যারাভান ট্রেডার যাদের করা। দশম থেকে দ্বাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত দক্ষিণ ভারতের সবচেয়ে পরাক্রান্ত আঞ্চলিক শক্তি চোল শাসক। তারা নৌবহর ব্যবহার করে শ্রীলঙ্কা দখল করেছিলেন এবং রাজেন্দ্র চোল 1025 খ্রিস্টাব্দে দ্বীপময় দক্ষিণ পূর্ব এশিয়াতে সকল নৌবিহার চালিয়েছে, যদি দক্ষিণ পূর্ব এশিয়ার কোন এলাকায় চোল এলাকার অধীনে আনা হয়। মজা হচ্ছে যে যখন শ্রীলঙ্কার বিবরণ তামিল লেখকে দেওয়া হচ্ছে, রাজরাজ এবং রাজেন্দ্র চোলকে তাদের আপন লেখকে শ্রীলঙ্কা বা ইলম জয় করে নিজেদেরকে রামচন্দ্রের চেয়েও বড় বীর বলে দাবি করা হয়েছে। কারণ তাদের বয়ানে রামচন্দ্র সিংহল দখল করেছিলেন বানর সেনার সাহায্যে, কিন্তু চোল রাজা সিংহল জয় করলেন উত্তুঙ্গ সাগরে নৌবহর ভাসিয়ে। একটু আগে যে 1025 খ্রিস্টাব্দে যেখানে চোলদের অভিযানের কথা বললাম, এই সময়তে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। 1010 থেকে 1025 15 বছর বাংলার বিখ্যাত বৌদ্ধ তাত্ত্বিক বজ্রযান পণ্ডিত শ্রী অতীশ দীপঙ্কর তার বজ্রযান তত্ত্ব সম্বন্ধে প্রশিক্ষণের জন্য রয়েছেন সুবর্ণদ্বীপ বা এখনকার সুমাত্রার দক্ষিণ প্রান্তে শ্রীবিজয় এলাকায়। সম্ভবত তিনি বোধহয় আঁচ পেয়েছিলেন রাজনীতির গন্ডগোল হতে চলেছে। 1025-এ চোল নৌবাহিনী যখন অভিযান করছে, এই একই সময়ে অতীশ দীপঙ্কর আবার দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বাংলায় ফিরে আসছে। তার যাওয়া এবং আসা একেবারেই বঙ্গোপসাগরের সমুদ্র পেরিয়ে। ঘটনা হচ্ছে যে এইদিকে যে চোলরা একসময় মনে হচ্ছে তারা যখন শ্রীলঙ্কাতে বৌদ্ধ বিহারগুলি ধ্বংস করছেন, এটা কিন্তু এক দেশের চরিত্র নয়। ওই চোলদের সবচেয়ে বড় বন্দর নাগপট্টনমে শ্রীবিজয়ের রাজারই অনুরোধে একটি বিখ্যাত বৌদ্ধ বিহারের জমি জমাও চোলরা দিচ্ছে। এই বন্দরের এলাকায় এইভাবে বহুমুখীনতার সঙ্গে জড়িয়ে যায়, কারণ শৈব রাজা বলে চোল বংশের সবারই ব্যাপক খ্যাতি আছে। তবে এর থেকেও বোধহয় অধিকতর চিত্তাকর্ষণ এবং তাৎপর্য বিষয় হল তামিল ভাষিক বণিক গোষ্ঠীর ভূমিকা। আরিয়া বলে 500 স্বামী নামক এক বৃহৎ তামিল বণিকদের পেশাদারী গোষ্ঠী, এরা কেউ কিন্তু বৌদ্ধ বা জৈন মতাবলম্বী, তাদের ভূমিকা 10ম থেকে অন্তত 4র্দশ শতক পর্যন্ত শ্রীলঙ্কা
এশিয়ার মূল ভূখণ্ডে এবং দ্বীপময় অঞ্চলে, এমনকি চীনের পূর্ব উপকূলে এই বণিক কুলের অস্তিত্ব আমরা দেখি। এরা বাণিজ্য করতে যেতেন এবং বাণিজ্যে সফল হলে বৈষ্ণব, শৈব এবং দেবীর জন্য নির্মিত দেবালয়ে পৃষ্ঠপোষকতা করতেন। সেই পৃষ্ঠপোষকতা লিপিবদ্ধ করাই এই বণিক সংগঠনগুলির প্রধান উপজীব্য। এক নম্বর হলো, এখানে দেখতে হবে যে যখন এই বণিকরা দেশের মধ্যে তাদের ক্রিয়াকলাপ বলছেন, তখন স্থানীয় রাজার জন্য অনেক প্রশস্তিমূলক বিবরণ আছে। ভারতবর্ষের বাইরে তাদের অস্তিত্ব দেখাবার জন্য তাদের যে পৃষ্ঠপোষকতার কথা বলছেন এবং তাদের ব্যবসায়িক কথা বলছেন, সেখানে তার রাজার প্রশস্তি নেই, শুধু তাদের ক্রিয়াকলাপের প্রশস্তি তারা জাহির করছে। এর অনেক রকম ভিন্ন রকমের প্রশস্তি। তার থেকেও বড় কথা, ভারতবর্ষের বাইরে এই বণিক সংগঠনের লেখকগুলি প্রায় দ্বিভাষী। তামিল সিংহলি, তামিল জাপানিজ এবং তামিল চীনা। আমি এখানে একটা ইংরেজি অনুবাদে এই তামিল চীনা লেখক, এইটা তামিল লেখক ছবি, এর একটা চৈনিক বক্তব্য আছে। প্রায় একই ধরনের 1281 সালে চীনে একটি শৈব মন্দির প্রতিষ্ঠার উপলক্ষে তারা এরকম একটি লেখ জারি করেছে। আমি আর অন্য জায়গায় যাবো না, শুধু এইটুকু বলি, এইরকম বহুমুখীনতার এক অবিশ্বাস্য দলিল একটু মিশরের দিকে নজর রাখবেন। মিশরে প্রতিনিয় খালিফারা শাসনে এসছেন। এই সময় মিশরের একটা, যদিও সেটা ইসলামিক শাসন, সেখানে বহু সংখ্যক লোক ইহুদি। এখনকার মতন পরিস্থিতি একেবারে নয়। এই ইহুদি বণিকদের অনেকে ভারতবর্ষে আসতেন, যার অল্প কথা বলেছি এবং যার কথা আপনারা উপন্যাসের মাধ্যমে অমিতাভ ঘোষের মুখে শুনতে পারেন। কায়রোতে অবস্থিত একটি সিনাগগের মধ্যে যেগুলি পরিত্যক্ত কাগজ, সেগুলিকে ফেলে দেওয়া হতো এইরকম একটি গবাক্ষের মধ্যে, না জানলা না দরজা, বলা হয় কেনিসা। কারণ ইহুদি বিশ্বাসে যে কাগজের উপর ঈশ্বরের নাম লেখা আছে, প্রায় আমাদের দুর্গা সহায়, হরি সহায়, সেই কাগজ বিনষ্ট করা যাবে না, তাকে ফেলে দেওয়া। তার থেকে বেরিয়ে আসে অন্তত যারা শুধু ভারতবর্ষে আসতেন, মুসাফিরুল হিন্দ এই তাদের বলা হয়েছে, তাদের চিঠি, এইরকম চিঠি যার ছিন্নপত্র বলে বলা যায়। এগুলি সবচেয়ে বড় তার পণ্ডিত হচ্ছেন এইচ.ডি. গয়টাই, যিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে ছিলেন। সারা পৃথিবীতে এগুলি ছড়িয়েছে, কারণ মূল সিনাগগের মধ্যে একটি চিঠিও নেই। সেটি নেপোলিয়নের মিশর আক্রমণের পর থেকে মানুষ বুঝতে পারে চিঠিগুলির ঐতিহাসিক গুরুত্ব কি। প্রায় মিশর বাদ দিয়ে সারা পৃথিবীতে এই চিঠিগুলির নানা রকম অংশ ছড়িয়ে আছে। এই চিঠির ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এতগুলি ভারতীয় বণিক, ইসলামী বণিক, ইহুদি বণিকদের তাদের মধ্যে যে অসামান্য বন্ধুত্ব, কাজকর্মের জন্য মাঝে মাঝে মামলা মোকদ্দমা হচ্ছে, চিঠিতে তাও আছে, কিন্তু কোন রকম আধ্যাত্মিক জগতের বিদ্বেষ বা বৈপরীত্যের কথা কোথাও পাওয়া যায় কোনো জায়গাতে। এইটা খুব জরুরি একটা বিষয়। এইরকম ভাবে আমি আপনাকে গুজরাটে নিয়ে যাই। কোঙ্কণ উপকূলের উত্তরতম অংশে মহারাষ্ট্রের দাহনুরের কাছে ছিল একটি বন্দর, নাম সঞ্জম। আল মসুদি, বুজুর্গ ইবনে শেহরিয়ার, আল বিরুনি প্রমুখদের আরবি ফার্সি রচনায় বন্দরটির উল্লেখ আছে। আরো বিশদ পরিচয় দেবে এই এলাকাতে জারি করা 5টি তাম্র শাসন, খ্রিস্টীয় নবম শতকের শেষ থেকে একাদশ শতাব্দীর মধ্যভাগ করছে। কিসের জন্য? সঞ্জনে অবস্থিত একটি দেবীর মঠে, ওই দেবী ভগবতী দশমী নামে অভিহিত, সম্ভবত মহিষাসুর মন্দিরে দুর্গার আরাধনা চলছে। 5টি শাসনেরই প্রধান প্রতিপাদ্য হলো ওই মটিকাতে রাষ্ট্রকূট, যাকে লালমোহন বাবু রাষ্ট্রকূট, সেই রাষ্ট্রকূট শিলাহার মৌর্য শাসকরা নিষ্কার ভূসম্পদ দিয়েছে। তাম্র শাসনগুলির সম্মিলিত সাক্ষ্য থেকে বোঝা যায় সঞ্জন বেলাকুলে অবস্থিত মটিকাটির একেবারে লাগোয়া একটি দেবালয়ে পূজিত হতেন ভিল্লমাল মধুসূদন দেব, অর্থাৎ দ্বিতীয় ব্রাহ্মণ্য দেবালয়টিতে বিষ্ণুর আরাধনা হতো। তার পৃষ্ঠপোষকতা এসেছিল রাজস্থানের ভিলমাল থেকে আগত বণিকদের থেকে। দুই প্রতিবেশী দেবস্থানের মধ্যে
তার মিটমাট হয়ে যায়। বন্দর এলাকায় দীপোৎসব বা দীপাবলির উদযাপনের আভাসও রয়েছে। কিছুকাল আগে সঞ্জয়ে উৎখনন চালিয়ে পাওয়া গিয়েছে পার্সিদের বসতির চিহ্ন। পার্সিদের উপাসনা, স্থাপত্য এবং টাওয়ার অফ সাইলেন্স জাতীয় শ্রেষ্ঠত্বের আয়োজনের প্রত্ন পরিচয় নজর যায়। সবচেয়ে চমকপ্রদ হলো দেবী মথিকার উদ্দেশ্যে ভূসম্পদ দান করার সময় চাক্ষুষ সাক্ষী ছিলেন তাজিক বা তাজিক গোষ্ঠীর ব্যক্তিগত। এই তাজিক শব্দটি আরবি ভাষী মুসলমান সম্প্রদায়ের পরিচয় পায়। তাদের নাম সংস্কৃতায়িত শাহরিয়ার হার, আসলে সেটা শাহরিয়ার। মধুমতি বা মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদ, অল্লিও হয়ে গেছেন আলী, মার হয়েছেন মহৎ, এসছেন মহৎ নামটা সংস্কৃত হয়েছে মেয়র ইত্যাদি। এই জায়গাতে বহুমাত্রিকতার এমন প্রাণবন্ত চরিত্র উপকূলে সমাজ এবং সাংস্কৃতিক জগতে খুবই মানানসই। এই পরিপ্রেক্ষিতে দ্বাদশ শতকের গুজরাট থেকে পাওয়া জয়পৃচ্ছ নামে স্থাপত্যবিদ্যা বিষয়ক গ্রন্থটির আলোচনা করা এখন দরকার। এখন যে কথাগুলি বলবো, এই জয়পৃচ্ছ নামক স্থাপত্যবিদ্যার যে পুঁথি এবং প্রকাশিত গ্রন্থ, তা নিয়ে প্রথম দৃষ্টি আকর্ষণ করেছিলেন বিখ্যাত ইতিহাসবিদ এম.এস. ঠাকুর। সে একেবারে গুজরাটি লেখা, সেটার গুজরাটি প্রবন্ধটি দেখেছি, তার উদ্ধার করাটা সম্ভব নয়। আমি একটি চমকপ্রদ তথ্যের কথা বলবো, যেটা আমাকে এখানে জোগাড় করে দেয় আত্মজিৎ মুখার্জি, যে আজকে সবাই উপস্থিত আছে। তরুণ গবেষক না থাকলে আমি খবরটা পেতাম না। আমি অত্যন্ত কৃতজ্ঞ আত্মজিতের কাছে। এখানে একজন শিক্ষানবিশীর সঙ্গে একজন অত্যন্ত উচ্চ দরের স্থপতির প্রশ্নোত্তর আলোচনা হচ্ছে। নানা প্রকার স্থাপত্য নিয়ে অন্তর্বাসী প্রশ্ন করছেন, তার জবাব। এমন এক উপাসনালয়ের নাম রহমান সুরালয় বা রহমান প্রাসাদ। সুরালয় এবং প্রাসাদ শব্দদ্বয় উপাসনা স্থলের দোত। এই উপাসনালয়ে ধ্যান করেন জগন্না, তত্র ধ্যায়তি জগন্না অর্থাৎ মুসলমানরা। সেখানে আরাধ্য দেবতার কোনো মূর্তি থাকে না, দেবরূপ বিবর্জিত। উপাস্য দেবতা নিরঞ্জন এবং নিরাকার। নিরাকার শব্দটি এবং নিরঞ্জন শব্দটি টেক্সটেই আছে। স্পষ্টই বোঝা যায় মসজিদ জাতীয় ইসলামিক উপাসনালয়ের স্থাপত্যরীতির কথা এই বিবরণে উল্লিখিত। গুজরাটে ইসলামিক উপাসনালয়ের সঙ্গে সংস্কৃত গ্রন্থকারের সম্যক পরিচিতি থাকলেই তবে এমন বর্ণনা দেওয়া সম্ভব। প্রায় সমকালের বাংলার পরিস্থিতির দিকে আরেকবার নজর দেওয়া যায়। প্রাচীন বাংলার বঙ্গোপাঞ্চলে অর্থাৎ এখনকার ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর এলাকায় দ্বাদশ শতকের প্রথমার্ধে বিক্রমপুর থেকে ক্ষমতাসীন ছিলেন বর্মন বংশীয় রাজারা। এদের জারি করা লেখাগুলি পড়লেই বোঝা যাবে বর্মন শাসকরা ছিলেন বৈষ্ণব। তবে তাদের আমলে লিখিত বা নকল করা একাধিক বৌদ্ধ পুঁথির কথা আমাদের জানা। সুতরাং শাসকের বৈষ্ণব অনুরক্তি থাকলেও বঙ্গে বৌদ্ধ সংস্কৃতি যুগপৎ বিরাজমান ছিল। বর্মন বংশের শেষ শাসক ভোজবর্মন তার সপ্তম রাজ্যবর্ষে উৎকীর্ণ যে লেখনী দেখতে পাচ্ছেন 1145 খ্রিস্টাব্দে 7টি পংক্তিতে বিন্যস্ত একটি সংস্কৃত প্রস্তর লেখক এখানে আমরা আলোচনা করতে চাই। লেখটির চমৎকার সম্পাদিত পাঠ, অনুবাদ সহ প্রাথমিক আলোচনা করেছিলেন তরুণ জাপানি ইতিহাসবিদ রিওসুকে কুরুই 2020 সালে। লেখটিতে রাজা ভোজবর্মন প্রায় প্রান্তিক এবং গৌণ এক চরিত্র। প্রথম পংক্তিতে তার উল্লেখ মাত্র, আর কোথাও তাকে দেখা যায়। লেখটি আসলে একটি প্রশাসনিক দলিল। ভোজবর্মনের অধীনস্থ শ্রী অবুদেব নামক এক পদস্থ আধিকারিক মহাসামন্ত ছিলেন। একটি উপাসনালয়ের উদ্দেশ্যে আর্থিক অনুদান সংক্রান্ত কিছু পদক্ষেপ নিয়ে সেই পদক্ষেপটি শীর্ষ কর্তৃত্ব ভোজবর্মন দ্বারা অনুমোদিত হয়। শ্রী অবুদেবের পিতা অনুরূপ এক পদস্থ রাজকর্মচারী, তার নাম হাসি। শ্রী অবুদেব তার প্রত্যক্ষ ক্ষমতাধীনে থাকা একটি বাণিজ্য কেন্দ্র বা হট্টক থেকে যে শুল্ক আসে তা কড়ির আকারে কপটকা চিরকালীন ভিত্তিতে দান করেছিলেন অল্লাহ ভট্টারক স্বামী বিহার নামাঙ্কিত একটি উপাসনালয়। বিহার শব্দটি বুঝিয়ে দেয় উপাসনালয়ে ব্রাহ্মণ্য দেখতে। বাংলায় তো বটেই, সম্ভবত সমগ্র উপমহাদেশে আল্লাহ শব্দের সংস্কৃতায়িত রূপ দেওয়ার কোন পূর্বসূরি নেই।
বঙ্গ উপাঞ্চলে আল্লাহর উপাসক গোষ্ঠীর জন্য মসজিদ প্রতিমা কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব স্পষ্ট হয়ে ওঠে। আল্লাহ উপাসক মুসলমান ব্যক্তিবর্গ যে দ্বাদশ শতকে বঙ্গে ছিলেন তার বাড়তি প্রমাণ কড়ির মাধ্যমে একটি আর্থিক সহায়তার সিদ্ধান্ত। সেটা অবুদেব নিয়েছিলেন পারদেশিক অর্থাৎ আগন্তুক ভিনদেশীদের সঙ্গে আগাম আলোচনা করে। এই পারদেশিকরা সম্ভবত মুসলমান ব্যক্তিবর্গ যাদের বঙ্গ এলাকায় আগমন এবং অবস্থান ঘটছিল বাণিজ্যের সুবাদে। একটু খেয়াল রাখবেন, এই ঘটনা তুর্কি অভিযান মোহাম্মদ বখতিয়ার খিলজির আমলে হলো, সেটা 1205 সালে, তার 60 বছর আগেকার ঘটনা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কড়ির ব্যবহার। বাংলায় কড়ি নামেই তো 3 কড়ি, 1 কড়ি, 5 কড়ি, 7 কড়ি, এটা একেবারে চিরকালীন বাংলায় বিনিময়ের মাধ্যম, কিন্তু কড়ি বাংলায় কোথাও হয়। কড়ি আসে মালদ্বীপ থেকে, তার অনেকগুলি বিবরণ আছে, এমনকি 16 শতকে মাহুয়ানের বিবরণও সেটা আমরা দেখতে পাই। বাংলায় জাহাজ ভর্তি করে মালদ্বীপে কড়ি আসতো, কীর্তি জাহাজে যেত বাংলার চাল, কারণ মালদ্বীপে ধান উৎপাদন হয়। এইভাবে কিন্তু সাগর সম্পর্কটা থাকে। ব্যাপার হচ্ছে সেই সুবাদে বাংলার ইতিহাসে পর্যন্ত জানা প্রথম ইসলামিক উপাসনার সর্বপ্রথম প্রতিষ্ঠানের পত্তন আমরা দেখতে পাচ্ছি। এক নিষ্ঠাবান বৈষ্ণব রাজার এলাকায় বৌদ্ধ সংস্কৃতির অস্তিত্ব এবং মসজিদ প্রতিমা কোনো উপাসনালয়ের সমকালীন উপস্থিতি উপকূলের সমাজে আচরিত সামাজিক সাংস্কৃতিক বৌদ্ধের এক অনুসরণীয় দৃষ্টান্ত। লেখকের অন্তিম পংক্তিতে উচ্চারিত হয়েছে একটি আশ্চর্য হুঁশিয়ারি: যদি কোনো দুর্জন অল্লভ ভট্টারকের স্বামী বিহারে আর্থিক সাহায্যে কোনো প্রকার হেনস্থা করেন, তাহলে তার পিতা গর্ধবে পরিণত হয়। শুধু বলা নয়, এই একদম একটা গাধার প্রতিকৃতি রেখে দেওয়া আছে। পড়তে না পারলেও লোকে কিন্তু ছবি থেকে বুঝবে তার উপর অভিশাপ কি যাচ্ছে। ফলে অভিশাপটি হরপাশ্রিত এবং ঘটিত দুইভাবেই চেতাবনী দিয়ে যায় চমক করে। এরপরে আমি যেখানে শেষ করে দেব আমার আলোচনা, আবার গুজরাটের সোমনাথের পাওয়া 1264 খ্রিস্টাব্দে উৎকীর্ণ একটি প্রস্তরলেখ আলোচনার জন্য এবার দেখা যায়। এই সোমনাথের অবস্থান কাঠিয়াবাড় উপকূলে যাবে। সোমনাথ বলতেই এক গুরুত্বপূর্ণ শৈব তীর্থকেন্দ্রের কথা মনে আছে। একই সঙ্গে চলে আসে 1025-26 খ্রিস্টাব্দ নাগাদ গজনির সুলতান মাহমুদের সোমনাথ অভিযান এবং লুণ্ঠনের অনুসরণ। বলা দরকার, সোমনাথ একটি গুরুত্বপূর্ণ বন্দরও বটে। সমুদ্র বাণিজ্যে সোমনাথের অগ্রণী ভূমিকা প্রথম তুলে ধরার কৃতিত্ব 11 শতকে আগত পণ্ডিত প্রবর আল-বেরুনি। সোমনাথের বাণিজ্যিক সম্পর্কে যে সান্স বা জাঞ্জিবার পর্যন্ত বিস্তৃত, এই তথ্য প্রথম তিনিই জানান। তিনি অবশ্য সোমনাথ বন্দরে সন্নিহিত এলাকায় জলদস্যুদের উপদ্রব ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন। দ্বিতীয় ব্যাপার, সযত্ন লালিত আরেকটি ধারণা যে সোমনাথ মন্দির ভেঙে ব্যাপক লুণ্ঠন চালিয়ে লুণ্ঠিত সম্পদ গজনিতে নিয়ে ফিরে গিয়েছিলেন মাহমুদ। ভারতের অন্তরাত্মা এই ঘটনায় প্রবল আঘাত এনেছে। ইসলামী আগ্রাসী অভিযানের পরাকাষ্ঠা এবং হিন্দু ধর্মের প্রতি ইসলামের বৈরিতার অন্যতম প্রধান প্রমাণ ও পরিচয় হিসেবে বারবার পেশ করা হয় এই অভিযানকে। ইতিহাস চর্চার দিক দিয়ে এই বয়ান মেনে নেবার প্রধান সমস্যা হল মাহমুদের সোমনাথ সহ অন্যান্য লুণ্ঠন অভিযানের বিস্তারিত বিবরণগুলি অনেক পরবর্তীকালে উলেমাপন্থী লেখকদের রচনা। সমকালীন কোন ভারতীয় তথ্যসূত্রে সোমনাথ অভিযানের উল্লেখপত্র নেই। এই প্রেক্ষিতে 1264 লেখকটি বিচার। 1264-তে গুজরাটের শাসক সোলাঙ্কি বংশীয় বাঘের অর্জুন দেব তার অধীনস্থ এক আধিকারিক কাঠিয়াবাড়ের প্রশাসনিক প্রধান। 1264 লেখকটি দ্বিভাষী, সংস্কৃত এবং আরবি ভাষায় যুগপৎ লিখিত। সংস্কৃত বয়ানটি দীর্ঘতরম এবং বিশদ তুলনায় আরবি লেখকটি সংস্কৃত লেখক সংক্ষিপ্ত। এই দ্বিভাষী লেখকটি সোমনাথের সাংস্কৃতিক বহুমাত্রিকতার মূর্ত প্রতীক।
ত্রয়োদশ শতকের মধ্যভাগ পেরিয়ে সোমনাথ যে শৈব পাশুপত সম্প্রদায়ের একটি সজীব কেন্দ্র, তার যে কোনো অবক্ষয়ের লেশ মাত্র নেই, তাও 1264 লেখকটি প্রশ্নার্থভাবে প্রমাণ করে। পাশুপত সম্প্রদায়ের প্রাধান্য এবং গুরুত্ব যে সোমনাথে অব্যাহত, তার বাড়তি সাক্ষ্য দেবে 1287 আরো একটি সংস্কৃত লেখা। সোমনাথ একটি বেলাকুল 1264 সংস্কৃত লেখাতে সে কথাও বলা। 1264 লেখকের প্রধান বক্তব্য পারস্য উপসাগরের বিখ্যাত বন্দর হরমুজ থেকে সোমনাথে কাজের সূত্রে কারজাবাসাত এসেছিলেন নাখুদা নুরুদ্দিন ফিরোজ, অর্থাৎ তিনি একজন জাহাজি সওদাগর। নাখুদা সংস্কৃত প্রতিশব্দ নৌবৃত্তক, অর্থাৎ জাহাজি সওদাগর। তার কথাও এই অভিধানটি প্রযুক্ত হয়েছে। জাহাজি সওদাগর ফিরোজ সম্ভবত বেশ কয়েকবার সাগর পাড়ি দিয়ে সোমনাথে এসেছিলেন। লেখকটির পাঠ থেকে তেমন আভাস পাওয়া যায়। ফলে সোমনাথ বন্দর হিসেবে তার ভূমিকা আরো স্পষ্টতর হয়ে ওঠে। নুরুদ্দিনের নামটি সংস্কৃতায়িত হয়ে গেছে, নুরুদ্দিন ও ফিরোজ। নিষ্ঠাবান মুসলমান সম্পন্ন জাহাজি বণিক নুরুদ্দিন বিশেষ আগ্রহী ছিলেন সোমনাথে একটি মসজিদ প্রতিষ্ঠা। মসজিদের সংস্কৃত প্রতিশব্দ লেখতে মিজিগিতি। মসজিদ তৈরি বাস্তবায়িত হলো সোমনাথের স্থানীয় ব্যবসায়ীদের সাহায্যে। সোমনাথ নগরের এক প্রান্তে ব্যবসায়ী পাড়ায় মহাজনপল্লীতে মসজিদের জন্য জমি নির্দিষ্ট হল। নুরুদ্দিনের সহায়ক স্থানীয় বণিকদের নাম ধামও লেখকটিতে পাওয়া যায়। এই ব্যক্তিবর্গের মধ্যে যারা নুরুদ্দিনের বিশেষ ঘনিষ্ঠ, বাড়তি মর্যাদা পেয়েছেন ছাড়া নামক এক ব্যক্তি। তিনি বলে গুরুত্বপূর্ণ সাহায্য করেছিলেন নুরুদ্দিন। সংস্কৃত লেখতে নুরুদ্দিন ও ফিরোজ এবং ছাড় ধর্ম বান্ধব বলে খ্যাত। ধর্ম শব্দটি এখানে কোন ক্রমে শ্রেষ্ঠ ধারণার অনুসঙ্গ বহন করে না। ধর্মবদ্ধ বান্ধব বলতে বোঝানো হয়েছে ন্যায়পরায়ণ দুই মিত্রকে, দুই ব্যক্তির কেউই আপন শ্রেষ্ঠ বিশ্বাস ত্যাগ করে অন্য বন্ধুর বিশ্বাসে নিজেকে বদল করে নেয়। মসজিদটি তৈরি হওয়ার পর তার ব্যয়ভার এবং নানা বছর এবং বেশ কয়েকটি ইসলামী উৎসব এবং পালাপর্বণ উদযাপনের ব্যবস্থাও নুরুদ্দিন করে গেছে। তার বিশদ বিবরণ লেখকটিতে আছে, আমি তার মধ্যে যাচ্ছি। নুরুদ্দিন নির্দেশ দিয়েছেন খরচ মিটিয়ে যদি কিছু অর্থ বাঁচে তাহলে সেই বাড়তি সম্পদ যেন বছরের শেষে পাঠানো হয় মশা মদিনাতে। সংস্কৃত ভাষায় মক্কা মদিনার এটি সম্ভবত সর্বপ্রথম উল্লেখ। মশা মদিনা যেমন পবিত্র স্থান, ধর্মস্থানম, মিজিগিতিটিও অনুরূপ একটি ধর্মস্থানম, অর্থাৎ মক্কা মদিনার প্রতিভূতি। সমস্ত ব্যবস্থার উপরে প্রথম অনুমোদন দিলেন সোমনাথের পৌর প্রশাসক, যিনি একজন পাশুপত পুরোহিত। আরো একজন পাশুপত পুরোহিতের নাম পাওয়া যাবে, তিনি ত্রিপুরান্ত। 1287 যে সংস্কৃত লেখটিতে সোমনাথের প্রাণবন্ত শৈবতীর্থের চমৎকার বিবরণ পাওয়া যায়, সেই লেখটিতে ত্রিপুরান্ত এক অতি প্রভাবশালী পাশুপত পুরাণী। এই শিখি শতাব্দীর ব্যবধানে তার প্রতিপত্তি অনেক বেড়েছে। যাই হোক, আবার 1264 কথায় আসি। এর পরের ধাপে প্রশাসনিক অনুমোদন এলো কাথিয়াবাড়ের প্রাদেশিক কর্তৃত্বের মাধ্যমে। একেবারে শেষে সকল আয়োজনে বিধিসম্মত শিলমোহর লাগালেন গুজরাটের রাজা অর্জুন পাঠের। এই জাতীয় উপাসনালয়ে প্রশাসনিক আনুকূল্য যখনই ঘটে, লেখকে একেবারে প্রথমে সেই উদ্দিষ্ট দেবদেবীর প্রতি প্রণতি জানিয়ে লেখর বয়ান শুরু করা হয়। এর কোনো ব্যতিক্রম নেই বলে প্রতিষ্ঠিত মিজিগিতিতে যেখানে উপাস্য ঈশ্বর আল্লাহ, তাকে সংস্কৃত ভাষায় কিভাবে প্রশস্তিমূলক পরিচয় দেওয়া হবে। বাংলার লেখকের মতো অল্লাহ ভট্টারক স্বামীর মতো কোনো শব্দ 1264 লেখতে নেই। সেখানে প্রয়োগ করা হলো 4টি সংস্কৃত অভিধা, যা আল্লাহ দত। অভিধা 4টি হলো বিশ্বরূপ, বিশ্বনাথ, শূন্যরূপ এবং লক্ষ্যালক্ষ্য। তৃতীয় অভিধাটি অতি চিত্তাকর্ষক, আল্লাহ নিরাকার, তাই শূন্যরূপ। শূন্যরূপ বলেই তিনি অলক্ষ্য থাকলেও সর্বত্রই লক্ষিত হন, তাই লক্ষ্যালক্ষ্য। লেখকের একেবারে শেষ প্রান্তে দেওয়া হয়েছে এই গুরুত্ব
সাংস্কৃতিক এবং প্রশাসনিক আয়োজনের সন্তানে বৈচিত্র্যের সমাহারে অত্যুজ্জ্বল এই কালগণন পদ্ধতি। 4টি কাল গণনা একসঙ্গে লাগু হয়েছে: বিক্রম সম্বত, পল্লবী সম্বত, সিংহ সম্বত এবং হিজরি। পল্লবী এবং সিংহ সম্বত দুটি গুজরাট এবং কাথিয়াওয়াড়ের স্থানীয় বা আঞ্চলিক কাল গণনার পদ্ধতি। তুলনায় বিক্রম সম্বতের ব্যবহার উপমহাদেশের অনেক বড় এলাকা জুড়ে, তার কোনো আঞ্চলিক চরিত্র নেই। হিজরি সম্বতকে বর্ণনা করা হয়েছে রসুল মোহাম্মদের অব্দ বলে, যে রসুল মোহাম্মদ নৌজনে অর্থাৎ নৌবৃত্ত এবং নাবিক কর্মকর মাঝি মাল্লাদের প্রতি বোধক। সবগুলি অব্দের ভিত্তিতে 1264 সাধারণ অব্দের কাল নির্ণয় করা হয়। কাল এবং এলাকার নিরিখে ইতস্তত বিক্ষিপ্ত তথ্যরাজি সাজিয়ে এবং তার থেকে উঠে আসা পর্যবেক্ষণ পেশ করে যে বয়ান আপনাদের সামনে রাখলাম, তাতে বৈচিত্র্য সাধনের ক্ষেত্র হিসেবে উপমহাদেশের 2 উপকূলের বিশিষ্টতা এবং মর্যাদা আশা করি স্পষ্ট করা হবে। সামাজিক সাংস্কৃতিক জীবনে বৈচিত্র্যের উদযাপন এবং সমারোহ, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ধর্তায় দিয়ে সম্ভব অনুধাবন করা যাবে। উপকূলকে ইতিহাসসম্মত বিচারের আওতায় আনলে উত্তর ভারত তথা গাঙ্গেয় অববাহিকার কেন্দ্রিকতা নিয়ে প্রশ্ন উঠবে। ভারতীয় সংস্কৃতি এবং সমাজের চরিত্র বোঝার জন্য কেবলমাত্র যদি ব্রাহ্মণ্য শাস্ত্রগ্রন্থ এবং পুরাণের উদ্ধৃতি সম্ভব হয় এবং সেই উদ্ধৃতিগুলি প্রায় যদি তার প্রসঙ্গ উচ্চ রেখে দেওয়া হয়, তাহলে যাপিত জীবনের জটিলতা এবং অনেকান্তিকতার ইন্তেকাল করবে। সেই কারণে এই নিবন্ধে ব্রাহ্মণ্য বিধিনিষেধমূলক বচনের এক পেশের চরিত্রে বিকল্প পাঠের সন্ধানে লেখ এবং বিবরণাত্মক তথ্যপাত্রের উপর বেশি নির্ভর করেছে। উপকূলের সমাজ এবং সংস্কৃতি বুঝতে গেলে উত্তর ভারতের মতো স্থলবদ্ধ এলাকা থেকে নজর সরিয়ে উপমহাদেশের দক্ষিণ ভাগের উপর যথাযথ দৃষ্টি দেওয়ার দরকার। কারণ দাক্ষিণাত্য এবং দক্ষিণ ভারতের উভয় দিকেই উপকূলের অবস্থা। উত্তর ভারতের চোখ দিয়ে উপমহাদেশের অতীত বিচার করলে তা এক ভ্রান্ত এবং চতুর এবং অসারবৌদ্ধিক ক্রিয়াকলাপকে মদত দেবে। উপমহাদেশের সঙ্গে ভারত সাগরের দীর্ঘমেয়াদী সম্পর্ক দক্ষিণ এশিয়ার সাগরিক চরিত্রকে তুলে ধরে। সেটিও তো উপমহাদেশীয় বহুমুখীনতারই পরিচয়। হালফি হিন্দু সমাজ এবং হিন্দু রাষ্ট্র স্থাপনের স্বপ্নে এবং সেই কল্পনাকে বাস্তব রূপ দেওয়ার প্রয়াসে যে ঘৃণা এবং বিদ্বেষের জয়গানকে জনমানুষকে বিষাক্ত করে দেওয়া হচ্ছে, তার সঙ্গে বৈচিত্র্যের উপাদানগুলির প্রতি মর্যাদা বলে আসমান জমিন ফারাক। শেষসব ধারণা বহুবিধ নদীর যে যুগপৎ 2 উপকূলের সমাজ সংস্কৃতিতে বহাল ছিল, তা অনুধাবন করে এখনো তো আশ্চর্য হতে হয়। বিশেষ করে বিগত কয়েক দশকের সাংস্কৃতিক জাতীয়তাবাদের আস্বাদন, কিন্তু বহুত্বের ধারাবাহিক প্রয়োগ উপমহাদেশের চিরন্তন অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার সার্থক উত্তরাধিকার সাম্প্রতিক ভারতীয় সমাজ গ্রহণ করতে প্রস্তুত কিনা, সেই ব্যাপারে পুরোপুরি নিশ্চিন্ত এবং নিশ্চিত হওয়া যাচ্ছে না। বহুমাত্রিকতার এই ঐতিহ্যকে অস্বীকার করে আগামী দিনে মহতী বিনষ্টির অপেক্ষায় বোধহয় এখন ভূমিকা।